সম্প্রতি প্রায় 1 মাস আগে গত 5 তারিখে সাভারে আমরা একটি ঘটনা দেখেছি, জঙ্গি সম্পর্কিত একটি ঘটনা। জঙ্গির বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেখানে 6 জনকে আসামি করা হয়েছে। এবং আমরা যতদূর জানি যে এই গত 1 বছরে এটি প্রথম জঙ্গি সম্পর্কিত একটি মামলার ঘটনা। আমি একটু উল্লেখ করতে চাই, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ এ বিষয়ে বলেছেন, অতীতে বিদেশিদের খুশি করার জন্য জঙ্গি নাটক সাজানো হয়েছিল। ইদানিংকালে এরকম একটা আভাস আমরা পাচ্ছি। কয়েকদিন আগে এরকম একটা জঙ্গি নাটক সাজানো হয়েছে, সেখানে কয়েকজনকে আসামিও করা হয়েছে। তার মধ্যে আমাদেরই সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ কালিমা পরিষদের কাইমা পরিষদ না, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আইম্মা পরিষদ, আচ্ছা এখানে ভুল আছে, আইম্মা পরিষদ সেক্রেটারি জেনারেল তার নামটাও ঢুকিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে এই জঙ্গি নাটক আবার শুরু হলো, এজন্য আমরা শঙ্কিত, আতঙ্কিত। যদি সেই পূর্বের ধারায় আবার চলতে থাকে আবার দেশ অস্বস্তিতে ভরে যেতে পারে, অনেক নিরাপদ লোক হয়রানির শিকার হবে, এটা আমরা চাই না। এখানে একটি বিষয়, আপনাদের দলের লোকের সম্পৃক্ততা বা তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? বিষয়টা হলো, এটা তো আমরাও বুঝি, সকলেই বুঝি যে আওয়ামী আমলে যে সকল জঙ্গি নাটক করা হয়েছে, এগুলি কাদেরকে খুশি করার জন্য, কেন করা হয়েছে, এটাগুলি স্পষ্ট। এবং এটা ইন্টারন্যাশনাল বলেন, দেশীয় রাজনীতিতে বলেন, এগুলি একটা কি বলে আপনার একটা ট্রাম্প কার্ড, এবং এগুলি থেকে সুবিধা তারা নেওয়ার জন্য যা ইচ্ছা তাই করে। তো এটাও যে একটা ভুয়া, এ ব্যাপারে অলরেডি প্রমাণ হয়েছে। উনি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যিনি সেক্রেটারি জেনারেল, উনি একজন বিদগ্ধ আলেম, দেশ বরেণ্য আলেম, বয়স কম, কিন্তু ইতিমধ্যে সে দেশে বিদেশে ওলামায়ে কেরামের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা ব্যাপক, জঙ্গি হিসেবে তার নাম ঢুকিয়ে, এবং সে একজন আসলে লেখাপড়া করা মানুষ। সে দাওয়াতি কাজ করেন, কিছু বয়ান করেন, মাদ্রাসায় পড়ান, এবং সে আসলে এলমি, আমরা আরবিতে বলে এলমি মানুষ, আসলে একাডেমিক সে মানুষ। তিনি জঙ্গি না, প্রশ্নই ওঠে না। তার আব্বাও ছিলেন বাংলাদেশের একজন বড় আলেম, প্রবীণ আলেম, এবং বাংলাদেশের এখনো যারা প্রবীণ আলেম আছেন তাদেরও সে টিচার। এরকম তো এরকম একজন সুনামধন্য এবং সর্বযোগ গ্রহণযোগ্য এই ব্যক্তির সাথে জঙ্গির কানেকশনের মানে ন্যূনতম কোনো সম্পর্ক কোনো দিক থেকে থাকার সম্ভাবনা আছে, এটা আমরা মনে করি না। বিষয়টা কি জানেন? বিষয়টা হলো এই যে 1793 সালে লর্ড কর্নওয়ালিস যে এই কি বলে আপনার চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা করেছিল, এটা সে করে কুক্ষিগত করতে চেয়েছিল। যেরকম আওয়ামী লীগও এরকম, তারা বাংলাদেশকে সেরকম কুক্ষিগত মানে চিরস্থায়ী বন্দোবস্ত করে তারা রাখতে চেয়েছিল, আজীবন চেয়েছিল যে কোনোদিন তাকে আর মানে গণভবন থেকে বেরোইতে হবে। কিন্তু বর্তমান সরকারের আমলে এই ঘটনাটি কেন? আমরা সেটার জন্যই তো আমাদের কথা। আওয়ামী লীগও এটা চেয়েছে, এবং আমরা চাই যে সেই পূর্বের মতো এক সেটেলমেন্ট থেকে বেরিয়ে আমরা যেন আরেক সেটেলমেন্টে না যাই। আপনারা কি বিষয়ে কথা বলেছেন? আমরা দেখি আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ একাধিকবার বৈঠক করেছেন, সেই সব বৈঠকে কি আপনারা এই বিষয়ে আলোচনা করেছেন? আমরা যেটা চাচ্ছি, আমরা যে কথা বলতে চাই সেটা হলো যে আমরা আবার কোনো নতুন সেটেলমেন্টে যেতে চাই না। এজন্যই কিন্তু আমরা বলেছি যে সংস্কার হইতে হবে, এবং এগুলির মাধ্যমে সংস্কার করে আমরা রাষ্ট্রটা একটা জায়গায় নিব। এই যে দেখেন, আবাস কিন্তু অলরেডি শুরু হয়েছে, জঙ্গি মামলার শুরু করতেছে। যে এটা যদি সে আগের বন্দোবস্ত যদি আবার থেকে যায়, তাহলে আমরা কি সংস্কার করলাম? তো সেক্ষেত্রে আমরা সরকারকেও জানিয়েছি, এবং এ ব্যাপারে আমাদের মহাসচিব বক্তব্য দিয়েছেন, এবং আরও আমাদের দলের থেকে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আন্দোলন সংগ্রাম করেছে। তো আমি যেটা বলতে চাই শেষ কথায়, সেটা হলো যে আসলে যে ওই যে আমাদের সরকার বিরোধী যে আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, ওখানে সকলের অন্তর্ভুক্তি ছিল, আপামর জনসাধারণ। এই যে রাশেদ ভাই আছেন, আমরা ওই সময় বলতাম যে নুরুল হক নূর ভাইকে যেভাবে আক্রমণ করেছে, এই বেচারা যেভাবে মার খেয়েছে, এটা মানে যে কোনো মানুষের মায়া লাগার বিষয়। তো এই মার খেয়েছে, সকলেই আন্দোলন করেছে, এই আন্দোলনটা যেন আমাদের বিফলে না যায়। আপনি দেখেছেন 4 তারিখ 5 তারিখ আমাদের নায়েবে আমির কারফিউ ভেঙে যখন তার নেতৃত্বে আমরা মিছিল নিয়ে গেলাম, শাহবাগের দিকে যাচ্ছি, অনেক সাধারণ মানুষ এসে হুজুরের পায়ে সালাম দিচ্ছে, মিছিলের মধ্যে আরেকজন এসে কদমবুচি করা, এটা তো কেমন? এটা করেছে মানুষ, চেয়েছে যে একটা পরিবর্তন আসুক। তো সেজন্য আমরা ইসলামী আন্দোলন থেকে বলতে চাই যে আসলে এই রাজনীতির মধ্যে দ্বিধা বিভক্তি দূর করে এখন যে সংস্কারগুলি চাচ্ছি, এনসিপিও যেগুলি চাচ্ছে, ইসলামী আন্দোলন যেগুলি চাচ্ছে, জামাত যেগুলি চাচ্ছে, ওনারাও যেটা চাচ্ছেন, এগুলি যদি ভালো হয় তাহলে এগুলি গ্রহণ করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দ্রুত যাই, সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র নির্বাচনের দিকে এগিয়ে যাব এগুলি ছাড়া, সংস্কার ছাড়া, এটা হলে কিন্তু আমাদের জন্য কল্যাণ হবে না। বিগত এই যে আমি শুরুতেই বলেছিলাম যে 258 বছর, বিশেষ করে মুঘলদের যাওয়ার পরে আমাদের যে রাজনৈতিক অস্থিরতার ইতিহাস,
এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মনে করি ইসলামের বিধিবিধান যদি আমরা বাস্তবায়ন করতেও পারি, কিছু যদি হয়, অথবা যদি আমরা যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সেখানে যদি আমরা ভালো কিছু বিধান আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু মানুষ মুক্তি পাবে। আপনার হাতে সময় থাকলে আমি আর 30 সেকেন্ড, আমার প্রোডাকশনের বন্ধুরা আমাকে বলছে যে শেষ করতে হবে, আমাকে সময় দিতে চায় না। আপনি 1 মিনিট, আমি 1 মিনিট কি পাওয়া যাবে? আচ্ছা, 1 মিনিট আমাকে আমি শেষ করি। সেটা হলো যে ইসলামী আন্দোলন যে রাষ্ট্রটা চায়, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, এবং তিনি যখন সেখানে এই অর্থ মন্ত্রণালয় স্থাপন করেই তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি, হাদিসে আসছে, ওমান তারাকা দাইনান আও জিয়াআন ফাইলাইয়া আও ফাআলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে আজকের দিন থেকে এই রাষ্ট্রের সকল মানুষের দায় দায়িত্ব, অর্থনৈতিক দায় দায়িত্ব আমার উপরে। কোনো মানুষ যদি মারা যায়, সে যদি কিছু সম্পদ রেখে যায়, তাহলে এই সম্পদ, সে নারী হোক পুরুষ হোক, তার উত্তরাধিকার সে সম্পদ পাবে, কেউ সেখানে চোখ তুলে তাকাতে পারবে না। আর যদি সে নিঃস্ব হয়, তাহলে তার পরিবার পরিচালনার দায়িত্ব আমি রাষ্ট্র থেকে গ্রহণ করব। আর যদি সে ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তাহলে সে ঋণ পরিশোধের দায়িত্ব, তাদের যদি সম্পদ না থাকে, রাষ্ট্র নিবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাই এমন একটা রাষ্ট্রই গড়তে, যেই দেশে দারিদ্রতা থাকবে না, যেই দেশে নিরাপত্তাহীনতা থাকবে না, মহিলারা যেখানে নিরাপদে চলাফেরা করতে পারবেন, ঘরে বাইরে নিরাপত্তা পাবেন, এমন একটি রাষ্ট্র ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা প্রত্যাশা